Hello viewers, welcome to my YouTube channel Study with Vitek ভাইয়া। আজকে আমরা গ্রুপ ডির রেলের গ্রুপ ডির কিছু সায়েন্সের কোয়েশ্চেন আলোচনা করব। ঠিক আছে? আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। আর রেলওয়ের সমস্ত আপডেট এবং এই ক্লাসের পিডিএফ তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, তোমরা ক্লিক করে জয়েন হয়ে দিও। ঠিক আছে? চলো বেশি হ্যাঁ, আর এই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বিগত বছরের রেলের গ্রুপ ডিরই কোয়েশ্চেন। ঠিক আছে? 2022-এর আছে এবং 2018-এরও আছে। ঠিক আছে? চলো কোয়েশ্চেনগুলো দেখে নেওয়া যাক। প্রথম কোয়েশ্চেন যেটা, হুইচ সিস্টেম ইজ অ্যাফেক্টেড দ্য মোস্ট বাই এডস, অর্থাৎ এডসের দ্বারা কোন সিস্টেমটি সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়? ঠিক আছে? উত্তর হচ্ছে ইমিউনো সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতা। ঠিক আছে? ইটস এ ফুল ফর্ম, তাই আমাকে এটাও জানতে হবে। হয়তো এবারে এটা না পড়ে এডস এর ফুল ফর্ম পড়ে গেছে। আর এডস এর ফুল ফর্ম যেটা হচ্ছে অ্যাকুয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে? এডস হয় তোমার এইচআইভির জন্যে। এইচআইভি এইচআইভি আমরা হয়তো ভাবি এডস আর এইচআইভি বোথ আর সেম, না। এই এইচআইভির জন্যে, ঠিক আছে, এইটা হয়ে থাকে, এডস হয়ে থাকে। অর্থাৎ এইচআইভি এক প্রকার ভাইরাস। তাহলে কোয়েশ্চেন এটাও আসতে পারে, এডস কোন প্রকার রোগ? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া না ভাইরাস? অর্থাৎ তোমাকে এটা জানতে হবে এডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে? শুধুমাত্র এইচআইভির জন্য যে এডস হয় এটাও নয়, এর আরও একটা প্যাথোজেন, অর্থাৎ কারক বা যার জন্যে হয়ে থাকে তাকে বলা হচ্ছে প্যাথোজেন। রেট্রোভাইরাস আছে, রেট্রোভাইরাসের জন্য কিন্তু এডস হয়ে থাকে। ঠিক আছে? চলো সেকেন্ড কোয়েশ্চেনে যাচ্ছি। দ্য ব্লুইশ কালার অফ ওয়াটার ইন ডিপ সি ইজ ডিউ টু, সমুদ্রের গভীর জলের রং নীল হয় কেন? অর্থাৎ সমুদ্রের জল নীল হয় কেন? উত্তরটা হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। ঠিক আছে? স্ক্যাটারিং অফ লাইটের জন্য, অর্থাৎ স্ক্যাটারিং অফ লাইট এটার বাংলা হচ্ছে বিক্ষেপণ বা ছড়িয়ে পড়া। অর্থাৎ আলো ছড়িয়ে পড়ার জন্য কিন্তু নীল হয়। কেন? কারণ জলের মলিকুলস যেগুলো আছে ওগুলো সমস্ত রং, লাল হলুদ সমস্ত রং কিন্তু অ্যাবজর্ব করে নেয়, অর্থাৎ শোষণ করে নেয়। কিন্তু ব্লু রং, অর্থাৎ ব্লু কালার যেটা, সেটাও কিন্তু শোষণ করতে পারে না। তার জন্যে স্ক্যাটারিং অফ লাইট ব্লু কালারের রং দেখায়। ঠিক আছে? আর এই স্ক্যাটারিং অফ লাইট ডিসকভার করেছিলেন স্যার সিভি রামান 1928-এ, যাকে রামান এফেক্টও বলা হয়ে থাকে। ঠিক আছে? হয়তো এবারে পরীক্ষায় পড়তেই পারে যে স্ক্যাটারিং অফ লাইট ডিসকভার বাই, তোমাকে এটাও জানতে হবে স্যার সিভি রামান 1928-এ স্ক্যাটারিং অফ লাইট ডিসকভার করেছেন। ঠিক আছে? আর কোয়েশ্চেনগুলো তোমরা দেখতেই পাচ্ছ, গ্রুপটি 2022-এর কোয়েশ্চেন। ঠিক আছে? 3 নম্বর কোয়েশ্চেন যেটা, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট ইউজ অফ ব্লিচিং পাউডার, অর্থাৎ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে ব্লিচিং পাউডার ইউজ করা হয় না? ব্লিচিং পাউডার কোথায় ব্যবহার করা হয় না? ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কোথায় কোথায়, তাহলে আমি নেগলিগেট করে একটা বেছে নিতে পারবো। অর্থাৎ আমাকে এটাও জানতে হবে ব্লিচিং পাউডার কোথায় ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় আগুন নেভাতে। ঠিক আছে? অক্সিডাইজিং এজেন্ট হিসেবে বড় বড় কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় ব্লিচিং পাউডার। এবং আমরা এটাও জানি, ঠিক আছে, জল থেকে তোমার জল শোধন করতে ব্যাকটেরিয়া বা জাম যেগুলো রয়েছে ওগুলোকে নির্মূল করতে ব্লিচিং পাউডার কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ফর বেকিং কেকস, কেক তৈরিতে কিন্তু ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় না। আর ব্লিচিং পাউডারের সংকেত কি? তোমাকে এটাও জানতে হবে যে ব্লিচিং পাউডারের সংকেত কি। ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে সি এ ও সিএল টু, সি এ ও সিএল টু। ঠিক আছে? ব্লিচিং পাউডারের সংকেত এটা।
ব্লিচিং পাউডারের সংকেত এটা CaOCl2। হ্যাঁ, তাহলে বেকিং বেকিং কেকস তোমরা এটা থেকে বুঝতে, বেকিং বেকিং সোডা বা খাবার সোডা ইউজ করা হয় বেকিং কেকসে। আর বেকিং সোডা বা খাবার সোডা এর কিন্তু একটা কেমিক্যাল নেম আছে, যাকে বলা হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, NaHCO3, যার রাসায়নিক নেম হচ্ছে, ঠিক আছে, এন, আচ্ছা ওটা এইচ লিখে দিচ্ছি আমি এখানে, ও সেট, দেখো ছাড়ো এখানে লিখে দিচ্ছি, প্রথম প্রথম লিখছি তো একটু সমস্যা হবে, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। NaHCO3, এটা হচ্ছে তোমার বেকিং সোডা, এটা হচ্ছে বেকিং সোডার রাসায়নিক ফর্মুলা। এই বেকিং সোডাকে যখনই আমরা হিট করব, এই বেকিং সোডাকে যখনই আমরা হিট করব, এখান থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস রিলিজ হবে। আর এই কার্বন ডাই গ্যাস, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস রিলিজ হওয়ার কারণেই কিন্তু কেক, পাউরুটি এগুলোর মধ্যে একটা সফটনেস থাকে। অর্থাৎ বেকিং সোডা যেখানেই ইউজ করব, সেখানে সেখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস রিলিজ হবে এবং সেটার মধ্যে একটা সফটনেস তৈরি হবে। ঠিক আছে, চলো এবার 4 নম্বর কোয়েশ্চেনটা দেখা যাক। 4 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? 4 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে, দ্য রেজিস্টিভিটি অফ আ ম্যাটেরিয়াল ইজ ডিপেন্ড অন হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর, অর্থাৎ কোনো উপাদানের রোধাঙ্ক কোনটির উপর নির্ভর করে? এর রোধাঙ্ক হচ্ছে রো, রোকে রোধাঙ্ক বলা হয়। আর এই রো সমান হয়ে থাকে আর ইন্টু A/L, আর এ বাই এল, ঠিক আছে, RA/L। এই রোধাঙ্ক শুধুমাত্র টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? টেম্পারেচার। কারণ যদি কোনো উপাদানের রোধাঙ্ক কম বেশি হয়, শুধুমাত্র সেটা টেম্পারেচারের জন্যই হবে। কারণ কোনো উপাদান সেটা যদি কঠিন থেকে তরলে যায় বা তরল থেকে গ্যাসে যায়, তখনই তার রেজিস্টিভিটি অর্থাৎ রোধাঙ্ক পরিবর্তন হবে। লেন্থ হোক, রেজিস্ট্যান্স হোক বা এরিয়া ক্রস সেকশন হোক, এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করছে না, এগুলোর উপরে ডিপেন্ড করছে না, রেজিস্টিভিটি ডিপেন্ড করছে টেম্পারেচারের ওপর। ঠিক আছে, 5 নম্বর কোয়েশ্চেন যেটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউনিট অফ পাওয়ার, কোনটি পাওয়ারের ইউনিট নয়? উত্তর কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, কিন্তু পাওয়ার, পাওয়ার এটা আমি একটু ডিটেলসে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, পাওয়ার সমান আমরা লিখি কি, এনার্জি বাই টাইম। পাওয়ার সমান, এনার্জিকে আমি ই বলে দিচ্ছি, ঠিক আছে, শর্টে লিখে নিচ্ছি এখানে একটু, ঠিক আছে, এনার্জি বাই টাইম। এই এনার্জির একক হচ্ছে জুল, টাইমের একক সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ডকে কি আমি ইউনিট অফ পাওয়ার বলবো না? অবশ্যই বলবো। তাহলে জুল পার সেকেন্ড হচ্ছে ইউনিটের পাওয়ার, সরি পাওয়ার অফ ইউনিট, জুল পার সেকেন্ড হচ্ছে পাওয়ার অফ ইউনিট। তাহলে পাওয়ারের ইউনিট হচ্ছে জুল পার সেকেন্ড, আর এই জুল পার সেকেন্ড কি বলা হচ্ছে? ওয়াট। আর এই ওয়াটকে বড় মাপের করার জন্য আমরা বলছি হর্স পাওয়ার। অর্থাৎ AC আর D হচ্ছে কিন্তু পাওয়ারের ইউনিট, কিলোওয়াট আওয়ার হচ্ছে তোমার এনার্জির ইউনিট। ঠিক আছে, পরীক্ষায় এটাও পড়ে 1 HP, অর্থাৎ 1 1 HP সমান কত ওয়াট? এটা পরীক্ষায় কোয়েশ্চেন পড়েছে, 1 HP সমান কত ওয়াট। তোমাকে সেটা মনে রাখতে হবে, 746, 746, 746 ওয়াট। হ্যাঁ, আরেকটা কথা, অপশনে যদি
746 ওয়াট না দিয়ে 745.5 দেয়, তাহলে ওটাই অ্যাকচুয়াল মান, কিন্তু ওটাকে আমরা 746-এ কনভার্ট করি। ঠিক আছে, তাহলে হয়ে গেল 5 নম্বর কোয়েশ্চেনের আনসার কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, পরীক্ষার খাতায় এই টার্মগুলো একটু মনে রাখবে। নট, নো অর্থাৎ নয়কো, না, এই টার্মগুলো একটু মাথায় রেখো, গোটা কোয়েশ্চেনটা পড়বে। না পড়ার জন্য অনেকেই আছে যারা এই নট, নো, ঠিক আছে, এগুলো না দেখার জন্য কিন্তু, যেমন এখানে বলেছিল নট ইউজ, এগুলো না দেখার জন্য কিন্তু হয়তো কোয়েশ্চেন অ্যান্সারটা জানতো, কিন্তু ওটা না দেখার জন্য ভুল করে চলে এসছে। আর ভুল করে আসা মানেই তুমি তো 1 নাম্বার তো লস করছো, প্লাস সাথে -0.33 কিন্তু তুমি লস করছো, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। সো গোটা কোয়েশ্চেনটা পড়বে তোমরা। 6 নম্বর কোয়েশ্চেন যেটা, হোয়াট ইজ দ্য বেসিক ইভেন্ট ইন রিপ্রোডাকশন? রিপ্রোডাকশনের বেসিক ইভেন্ট কি? রিপ্রোডাকশনের বেসিক ইভেন্ট হচ্ছে, ঠিক আছে, রিপ্রোডাকশনের বেসিক ইভেন্ট হচ্ছে তোমার ডিএনএ প্রতিলিপিকরণ, অর্থাৎ রিফ্লেকশন অফ ডিএনএ। রিপ্রোডাকশন ওটাই যেখানে ক্রিয়েশন অফ ডিএনএ কপি। ঠিক আছে, সো হোয়াট ইজ দ্য বেসিক ইভেন্ট অফ রিপ্রোডাকশন? ওটা হচ্ছে রিফ্লেকশন অফ ডিএনএ। ঠিক আছে, হ্যাঁ, এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা একটু প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, স্টাডি উইথ বিটেক ভাইয়া। আর যারা এখনো টেলিগ্রামে জয়েন করোনি তারা প্লিজ টেলিগ্রামে জয়েন করে দিও। ঠিক আছে, টেলিগ্রামের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। তাছাড়া তোমরা এই কিওয়ার্ডটা স্ক্যান করেও জয়েন করে যেতে পারবে। ঠিক আছে, চলো দেখা যাক 6 নম্বর কোয়েশ্চেনটা। 6 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? দ্য কমন এলিমেন্ট ফর অল অ্যাসিড ইজ, অর্থাৎ সমস্ত অ্যাসিডের মধ্যে কোন এলিমেন্টটা বা যৌগটা এখানে কমন, মৌলটা কমনটা এখানে। সো হাইড্রোজেন, হাইড্রোজেন ছাড়া কোনোভাবেই কিন্তু অ্যাসিড গঠন করা সম্ভব নয়। আমি একটা সাধারণ যদি একটা এক্সাম্পল দিই, HCl, HCl, দেখেছো HCl, HCl, এই HCl কে যখনই আমরা ভাঙবো তখনই কিন্তু হাইড্রোজেন প্লাস আর Cl মাইনাস উৎপন্ন হবে। ঠিক আছে, সো হাইড্রোজেন ছাড়া কোনোভাবেই কিন্তু, ঠিক আছে, হাইড্রোজেন ছাড়া কোনোভাবেই কিন্তু অ্যাসিড গঠন করা পসিবল নয়। কারণ অ্যাসিড গঠন করতে গেলে তোমার H- আয়ন লাগবেই লাগবে। ঠিক আছে, H- আয়ন লাগবেই লাগবে। সো হাইড্রোজেন ছাড়া কোনোভাবেই অ্যাসিড গঠন করা সম্ভব নয়। তাহলে কমন এলিমেন্ট হচ্ছে হাইড্রোজেন, উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, হাইড্রোজেন। ঠিক আছে, 8 নম্বর কোয়েশ্চেন, ইফ আ সাবস্টেন্স লসেস হাইড্রোজেন ডিউরিং আ রিয়াকশন ইট ইজ সেড টু বি, যদি কোনো বিক্রিয়ায় কোনো সাবস্টেন্স হাইড্রোজেন ত্যাগ করে তাহলে সেই বিক্রিয়াকে কি, কোন বিক্রিয়া বলা হয় বা তাকে কি বলা হয়? ঠিক আছে, তো এনসিইআরটি ক্লাস 10 ওখানে একটা চ্যাপ্টার আছে কেমিক্যাল ইকুয়েশন অ্যান্ড রিয়াকশন, এরকম কিছু একটা। সো ওই ক্লাস 10-এর বইয়ে কিন্তু দেওয়া যে রাসায়নিক বিক্রিয়া করার সময় যদি কোনো সাবস্টেন্স অক্সিজেন গ্রহণ করে বা হাইড্রোজেন ত্যাগ করে সেই বিক্রিয়াকে বলা হয় অক্সিডাইজ রিয়াকশন বা অক্সিডাইজড। অর্থাৎ যদি সাবস্টেন্স হাইড্রোজেন ত্যাগ করে বা অক্সিজেন গ্রহণ করে তাহলে সেই বিক্রিয়াকে কি বলবো আমরা? অক্সিডাইজ। সো এখানে বলেছে যে লসেস হাইড্রোজেন, সো অক্সিডাইজ রিয়াকশন হয়ে যাবে। ঠিক আছে, 10টা কোয়েশ্চেন তোমাদেরকে আজকে করাচ্ছি। এখানে এই 10টা কোয়েশ্চেনের মধ্যে যদি কোথাও কোনো ডাউট হয়ে থাকে তো কমেন্টে জানিও। ঠিক আছে, আমি তোমাদের ডাউটটা সলভ করে দেবো। ঠিক আছে, চলো 9 নম্বর কোয়েশ্চেনটা দেখা যাক। In general, how can a neutralization reaction be written? অর্থাৎ নিউট্রালাইজেশন রিয়াকশন কিভাবে লিখবো? 4টে অপশন দেওয়া রয়েছে তোমার কাছে, অপশনটা চুজ করতে হবে। সো নিউট্রালাইজেশন রিয়াকশন কখন হবে? যখন আমরা অ্যাসিডের সঙ্গে বেস রিয়াকশন করাবো। আর এই অ্যাসিডের সঙ্গে বেস যখনই রিয়াকশন করবে তখনই কিন্তু
সল্ট আর ওয়াটার অর্থাৎ লবণ এবং জল উৎপন্ন হবে। ঠিক আছে, এবার যেহেতু এখানে বেস নেই, এখানে অ্যালকাইল দেওয়া রয়েছে, অ্যালকাইল আর অ্যাসিড এই দুটো বিক্রিয়া করলে সল্ট আর ওয়াটার উৎপন্ন হবে। অর্থাৎ নিউট্রালাইজেশনের প্রধানই হচ্ছে তোমার অ্যাসিড আর বেস যখনই রিয়াকশন করবে সল্ট আর ওয়াটার উৎপন্ন হবে। ঠিক আছে, এই বিক্রিয়াকে বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশন। ঠিক আছে, তো উত্তরটা হয়ে যাচ্ছে ডি। 10 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ আজকের শেষ কোয়েশ্চেন। হ্যাঁ, তার আগে আবার একবার বলে দিচ্ছি, যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি এই জাস্ট স্টার্ট করেছি। ঠিক আছে, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। ঠিক আছে, আর যদি কোনো ডাউট হয় তোমরা কমেন্টে জানাবে, আমি ওখানে সলিউশন করে দেবো। ঠিক আছে, দরকার হলে নেক্সট ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, দেখো 10 নম্বর কোয়েশ্চেনটা দেখা যাক। দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন আ গ্রুপ ড্যাশ হুইন উই আর মুভিং ডাউন। অর্থাৎ পর্যায় সারণী গ্রুপে আমরা উপর থেকে নিচের দিকে যদি আসি, তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কিরূপ পরিবর্তন হবে, বা ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার কি রূপ পরিবর্তন হবে। সো ভ্যালেন্স ইলেকট্রন কি, তার আগে আমাকে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা, তার আগে আমাকে জানতে ভ্যালেন্স ইলেকট্রনটা কি। ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে কোনো এলিমেন্টের বহিস্থ কক্ষের, অর্থাৎ কোনো পরমাণুর বহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যাকে বলা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা গ্রুপকে নিয়ে নিচ্ছি আমি, লিথিয়াম, লিথিয়াম, সোডিয়াম। ঠিক আছে, লিথিয়াম, সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ঠিক আছে, এবার যখনই তোমরা দেখবে যে লিথিয়াম, এর কিন্তু পারমাণবিক সংখ্যা 3। পারমাণবিক সংখ্যা কত? 3। সোডিয়ামের কত? সোডিয়ামের 11। ঠিক আছে, পটাশিয়ামের কত? পটাশিয়ামের হচ্ছে তোমার 19। ঠিক আছে, 19। এই যখনই এবার এর ইলেকট্রন বিন্যাস আমি যখনই দেখব, এটা হচ্ছে 2, 2 আর 1। এর হচ্ছে তোমার 2, 8, 1, 2, 8, 1। আর এটা যখনই দেখবো 2, 8, 8, 1, 2, 8, 8, 1। সো তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, 3, 11, 19। এর যখনই ইলেকট্রন বিন্যাস দেখছি, ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা সবারই শেষে কিন্তু 1, 1 রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, এই যে 1, এই যে 1, এই যে 1। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে কোনো গ্রুপের, ঠিক আছে, উপর থেকে নিচে দিকে যখনই আসবো বা নিচে থেকে ওপরে যখনই যাব, এর ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কোনো রূপ পরিবর্তন হবে না। অর্থাৎ পর্যায় সারণীর উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে যদি যাই, এর ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কোনোরূপ পরিবর্তন হবে না। অর্থাৎ অপশনটা হয়ে যাবে রিমেন কনস্ট্যান্ট, যেটা তোমাদের কাছে আমি একটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, চ্যানেলে যারা নতুন প্লিজ তার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, স্টাডি উইথ বিটেক ভাইয়া। আর যারা টেলিগ্রামে এখনো জয়েন করোনি, তার টেলিগ্রামে জয়েন করে দিও। ঠিক আছে, আর এখানে পিডিএফটা দিয়ে দেবো। তাছাড়া ওখানে রেলের আরও লেটেস্ট আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বাই, থ্যাংক ইউ।